নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। দেখুন, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে শত্রুতা, এটা কিন্তু কিছু নতুন নয়। এই দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ হয়ে আসছে। ইরান বারবারই বলে যে ইসরায়েলের অস্তিত্ব তারা মানে না। অন্যদিকে ইসরায়েল মনে করে যে ইরান যদি নিউক্লিয়ার বোম তৈরি করে তাহলে সেটা ইসরায়েলের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই উত্তেজনার মাঝে 2023 সালের অক্টোবর মাসে যখন ইসরায়েল হামাসকে হামলা করে, সেই সময় দেখা যায় যে হামাস ইরানকে পূর্ণ সমর্থন করছে। আর তার জন্যই 2025 সালের জুন মাসে ইসরায়েল একটা বড় পদক্ষেপ নেয়। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি সামরিক অভিযান চালু করে। এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল যে ইরানের পারমাণবিক সংস্থা, সামরিক ঘাঁটি এবং মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিল যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য একটা বড় হুমকি, কারণ আর তার জন্য ইসরায়েল ইরানকে অ্যাটাক করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরানও কিন্তু এই যুদ্ধের মধ্যে পিছিয়ে নেই। ইরান অপারেশন ট্রু প্রমিস নামে একটা পাল্টা অভিযান শুরু করেছে। আর এই অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলের তেল আবিব শহর, হাইফা এবং অন্যান্য শহরের মধ্যে মিসাইল হামলা চালায়। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে ইরান প্রথমবারের মতো তাদের ফাতেহা 1 হাইপারসোনিক মিসাইলকে ব্যবহার করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই হাইপারসোনিক মিসাইলটা কি এবং এটা একটা সাধারণ মিসাইলের সঙ্গে এটার পার্থক্য কোথায়। দেখুন, হাইপারসোনিক মিসাইল হচ্ছে একটা অস্ত্র যার গতি হচ্ছে শব্দের গতির প্রায় 5 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 5 এর বেশি। কিন্তু ইরানের যে ফাতেহা 1 মিসাইলটা আছে সেটা 13 থেকে 15 ম্যাক বেশি, অর্থাৎ এটি শব্দের গতির 13 থেকে 15 গুণ বেশি। তার মানে হচ্ছে এটা 18,000 কিলোমিটার/ঘন্টা আওয়ার গতিতে যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। এবং এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 1400 কিলোমিটার। তার মানে হচ্ছে এই মিসাইলটা দিয়ে ইরান ইসরায়েলের যে কোনো স্থানে এটাকে দিয়ে অ্যাটাক করতে পারে। আর এই মিসাইলের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে ম্যানুভেলারি। তার মানে হচ্ছে এই মিসাইলটা উৎক্ষেপণ করার পরও কিন্তু এর পথকে পরিবর্তন করা যায়। ফলে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম বা ডেভিড স্টিং এর মতো যেসব প্রতিরক্ষা ব্যবস্থা আছে এগুলোর দ্বারা এই মিসাইলটাকে সহজে ধরতে পারবে না। এই মিসাইলটা খুবই নির্ভুলভাবে সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং পারমাণবিক সংস্থার মতো যে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে আঘাত করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পাস অর্থাৎ আইআরজিসি দাবি করছে যে ইরান এই ফাতেহা 1 মিসাইলটিকে ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিয়েছে। তারা বলছে যে ইরানের এই মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরিভাবে ব্যর্থ করে দিয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের কিছু মিসাইল ইসরায়েলের ভিতরে গিয়ে আঘাত করছে। গত 13 জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধ আজকে 6ম দিনে এসে পৌঁছেছে। ইরান ইসরায়েলের তেল আবিব শহর, হাইফা এবং অন্যান্য শহরের মধ্যে মিসাইল হামলা চালিয়েছে। রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে এই অপারেশনের ফলে ইসরায়েলের মধ্যে এখনো পর্যন্ত 24 জন নিহত এবং 592 জন আহত হয়েছে। তেল আবিবের মধ্যে একটা রেসিডেন্সিয়াল হাউসের মধ্যে আঘাত করার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলও কিন্তু ইরানের পারমাণবিক সংস্থা, ইরানের তেল ডিপো এবং সামরিক ঘাটের মধ্যে আঘাত চালিয়েছে। এমনকি ইরানের রাষ্ট্রীয় টিভি স্টেশনেও আঘাত করা হয়েছে, যার ফলে 3 জন নিহত হয়েছে। ইরান দাবি করছে যে তাদের এখনো পর্যন্ত 585 জন নিহত হয়েছে এবং যাদের মধ্যে প্রায় 90% বেসামরিক। কিন্তু ইরানের সুপ্রিম লিডার খামেনি বলেছে যে আমরা ইসরায়েলের অগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবো, আমরা কোনোভাবেই ইসরায়েলকে দয়া দেখাবো না। এমনকি সে একটা টুইট করে বলেছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা অপরাধীদের শাস্তি দেবই। এদিকে ইসরায়েলও কিন্তু পিছিয়ে নেই। ইসরায়েল তাদের F-35 ফাইটার জেট এবং সাইবার অ্যাটাক করে ইরানের মিসাইল ঘাঁটি এবং রাডার সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডোনাল্ড ট্রাম্প G7 সামিট থেকে তাড়াতাড়ি ফিরে এসে হোয়াইট হাউসের মধ্যে তার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে একটা বৈঠক করেন। এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই যুদ্ধে ইরানকে আত্মসমর্পণ করতে হবে। আর আমি জানি যে ইরানের সুপ্রিম লিডার খামেনি কোথায় লুকিয়ে আছে। এমনকি ট্রাম্প তেহরানের 1 কোটি মানুষকে সহজ ছাড়ার নির্দেশ দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্য কিন্তু অনেক ধরনের প্রশ্ন তুলছে। তিনি কি আমেরিকাকে এই যুদ্ধের মধ্যে জড়াতে চান? আমরা যদি রিপোর্ট অনুসারে দেখি, রিপোর্ট বলছে যে আমেরিকা ইতিমধ্যে ইসরায়েলকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। এমনকি আমেরিকার নৌবাহিনী ইউএসএ আইজেনহাওয়ার পারস্য উপত্যকার মধ্যে মোতায়েন করা হয়েছে। এমনকি পেট্রিয়ট মিসাইল ব্যবস্থা এবং থার্ড সিস্টেম সৌদি আরব এবং ইউএইর মধ্যে পাঠানো হয়েছে। কিন্তু ট্রাম্প ইরানকে এটাও বলেছে যে আমেরিকা কোনো রকমভাবেই পূর্ণমাত্রায় যুদ্ধ চায় না। এখানে আমেরিকা চাইছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয়ে যাক। তবে ট্রাম্প ইরানকে সতর্ক করেছে ইরান যদি কোনো রকমভাবে আমেরিকার কোনো সম্পদ বা সেনার উপর হামলা করে তাহলে আমেরিকা কিন্তু ইরানকে পাল্টা আক্রমণ করবে। এই যুদ্ধের মধ্যে ইসরায়েল চাইছিল যে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে হত্যা করা হোক, কিন্তু ট্রাম্প এই প্রস্তাবকে বাতিল করেছে। কারণ এখানে ট্রাম্প মনে করছে যে যদি ইরানের সুপ্রিম লিডার খামেনিকে হত্যা করে দেওয়া হয় তাহলে এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ এখন বর্তমানে কোথায় গিয়ে দাঁড়াবে এবং এর প্রভাব কি হতে পারে। প্রথমত, এই সংঘর্ষ যদি আরও তীব্র হয় তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে অস্থিরতা বাড়বে। এমনকি তেলের দাম গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে। এখানে ইরান চাইছে যে তাদের জাতীয়তাবাদী সমর্থন বাড়াতে
এবং পশ্চিমী অধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আর অন্যদিকে ইসরায়েল চাইছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে এবং সম্ভব হলে ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে। বর্তমানে আমেরিকা চাইছে যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই যুদ্ধ যাতে ফুল ফ্লেজে চালু না হয়ে যায় সেটাকে এড়িয়ে চলতে। সম্প্রতি G7 সামিটের মধ্যে নেতারা এই সংঘর্ষ নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশকে ডিএসকেলেশন করার জন্য আহ্বান জানিয়েছে। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বলেছে যে ইরানের মধ্যে যদি শাসন ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বন্ধুরা, এই সংঘর্ষ এখন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ইরানের হাইপারসনিক মিসাইল, ইসরায়েলের পাল্টা হামলা এবং আমেরিকার এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাওয়া, এই সব মিলিয়ে পরিস্থিতি বর্তমানে এখন খুবই উত্তপ্ত। আমি আশা করছি যে এই যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে শান্তি ফিরে আসবে। এখানে আপনাদের কি মনে হয় এই যুদ্ধ আর কতদিন চলতে পারে? কমেন্টে অবশ্যই লিখে জানান।